আচ্ছা, আপনি যে চাকরি করেছেন, আপনার কাছে কি মনে করেন এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ছিল? কোন চাকরির কোন না না না, এটা একটা মজার বিষয়। উনি কোনো নিয়োগপত্র দেন না, এবং উনি ওই এর চাকরি আমি যখন চাকরি রিজাইন করবেন তখন আপনার কাছ থেকে যে পরিচয়পত্রটা থাকে ওইটা সবার আগে উনি নিয়ে নেবেন। আর যে আপনি যে কোয়ান্টামে বা যুগে জব করেন, আপনি যে একটা কার্ড থাকবে অফিসিয়াল পরিচিতি কার্ড, এই কার্ডটা উনি জমা নিয়ে নেবেন। এবং কোয়ান্টাম থেকে কাউকে বা যুগ ফাউন্ডেশন থেকে কাউকে বরখাস্ত করা হয় না। রিজাইন লেটার জমা দিলে 3 মাসের স্যালারি দিয়ে দেয়। যদি কেউ রিজাইন লেটার না দিয়ে একটু বেকাতারা কিছু করে তখন তাকে আর মানে 3 মাসের স্যালারি দেয় না। এখানে কথা ছিল যে আপনি রিজাইন এর কথা আসছে, কিন্তু আপনার কোনো এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট নেই। না, নাই। আচ্ছা, আপনাদের কোনো ট্রেড ইউনিয়ন আছে? ছিল? না, ট্রেড প্রশ্নই ওঠে না। এমনকি স্যালারিটা ওপেন না, কেউ আচ্ছা, কারো স্যালারি জানবে না। এটা আমানত, এটা ওয়াদা যে কেউ কাউকে স্যালারি নিয়ে জানবে না। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি এখানে এই যে কেউ কাউকে কারো সেলারি জানবে না, এটার রহস্যটা কি মনে হয় আপনার? এটা আমি আপনাকে বলি, যেহেতু আমি লামা সর্বোচ্চ পদে ছিলাম এবং ওই নিয়োগ লেটার গুলো আসার পর স্যালারিটা আসতো, আমাকে বলা হয়তো একে এত স্যালারি দিবা। দেখা যাচ্ছে যে সাতক্ষীরা শ্যামনগর থেকে একটা ইন্টারমিডিয়েট পাস বা বিএ পাস একজন টিচার আসছে, তার বেতন হচ্ছে 11,000 বা 12,000 টাকা দিয়ে শুরু, 3 মাস পর 1,000 টাকা বাড়বে, এভাবে নোট আসতো। কিন্তু ওই ইন্টারমিডিয়েট নোট কোত্থেকে আসতো? নোট ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে আসতো। কে দিত? এটা এইচআরও মাইশাফা দিতেন, মাইশা? মহাজাতকের পক্ষ থেকে। সরি, সরি, কি নাম বললেন? মাইশা তাবাসসুম, ওইটা হচ্ছে ওনার পালিত কন্যা আর কি। উনি কি সেই মহিলা যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং বিয়ে করেননি? না, সেটা হচ্ছে রাবেয়া নাজরিন আফা। এটা হচ্ছে মাইশা তাবাসসুম, হচ্ছে মহাজাতকের পালিত কন্যা। আচ্ছা, তা এখন তাহলে ওনার পালিকা কন্যা আপনাকে নোট দিত যে ওনার বেতন কত হবে স্টাফের? হ্যাঁ, বেতন কত। এখন আমি আপনাকে আরেকটু সহযোগিতা করি। রাফাত এই উঠে বসতে হবে, এটা আরামের একই জায়গা না। ইন্টারমিডিয়েট, না হ্যাঁ, আমি বলি, একই ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি পাস ছেলে যে সাতক্ষীরা থেকে আসলো, যার কোনো প্রভাব নাই, চ্যানেল নাই, তার বেতন কিন্তু 12,000-এর উপরে না। কিন্তু আচ্ছা, এটাই যদি রাজশাহী থেকে কায়সার পারভেজ মেহেদী ভাই বা মিরপুর থেকে আব্দুল্লাহ জুবাইর ভাই পাঠায়, তখন তার বেতন হয়ে যায় 15,000, 18,000 টাকা। আচ্ছা। এই যে আত্মীয়করণ, পোষণকরণ। এক মিনিট, আমি আপনাকে কোশ্চেন করবো কারণ প্রচুর আমাকে ইনফরমেশন নিতে হচ্ছে। আমি পিন পয়েন্টে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে মাইশা ওনার পালিতা কন্যা। এই পালিতা কন্যা বোধহয় ওনার ওয়াইফের ফ্যামিলির কেউ মেম্বার, আমি যতদূর হ্যাঁ, জানি। ভাইয়ের মেয়ে, জি। আচ্ছা, ওনার যে এই যে পালিতা কন্যা এবং পালিতা কন্যার কাছ থেকে নোট আসে, সেই নোটটা নিশ্চয়ই সেটা সরাসরি মহাজাতক থেকে আসে। সে তো বটেই। তাহলে কেন্দ্রের দেখা যাচ্ছে চেয়ারম্যানের পক্ষ থেকে তো এইচআরও ছাড়তেছে এটা। রাইট। তাহলে শি ইজ এইচআরও। একই পদে একই পদে আপনি কি বলতে পারেন যে একই পদে ভিন্ন স্যালারি ড্র করতে দেখেছেন, এরকম বলতে পারবেন? হ্যাঁ, আমি ওইটাই তো বলতে চাচ্ছি। একই পদে টিচারদের সমান বেতন না কেন? সে আসছে আব্দুল্লাহ জুবাইরের রেফারেন্সে মিরপুর থেকে, সে আসছে কায়সার পারভেজ মেহেদির রেফারেন্সে, তার বেতন 3,000, 2,000 টাকা, 4,000 টাকা বেশি, অথচ তারা অদক্ষ। আমরা এগুলো জিনিস নিয়ে কিন্তু বারবার প্রশ্ন করতাম, এবং একটা টিচার বা একজন অফিসার যখন মাঠে কাজ করে তখন কিন্তু তার নেতৃত্বের কোয়ালিটিটা বোঝা যায়। আমরা তাহলে বুঝতাম যে ওনার যে কোর্সগুলো করানো হচ্ছে, এই কোর্সগুলো যে করানো হচ্ছে, এই কোর্সগুলোতে যেগুলো যোগ ফাউন্ডেশনের অধীনে, এই কোর্সগুলোর ক্ষেত্রে এই টিচাররা কি ইনভলভ হচ্ছে? না, টিচাররা তো লামায় থাকতেছে। নামা থাকছে। আচ্ছা, এখন কথা তারা তো হচ্ছে, লামায় থাকতেছে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে একই পোস্টে ভিন্ন স্যালারি আপনি ড্র করতে দেখেছেন। হ্যাঁ, তাহলে আমি নিজে স্যালারি দিচ্ছি। স্যালারিটার মানদণ্ড যদি উনি নিজে সরাসরি ওনার ইচ্ছার উপর নির্ভর করে, তাহলে ইটস এ ফর্ম অফ হ্যাঁ, স্লেভ। এটা এক ধরনের দাসত্ব। হ্যাঁ, এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এখানে কে অর্গানিয়ার হবে, কে কো অর্গানিয়ার হবে, প্রো অর্গানিয়ার হবে, এটাও নির্বাচিত করেন উনি। এটার কোনো মাপকাঠি নাই, লিখিত মাপকাঠি নাই তাহলে যে ওনার এত বছর চাকরি করলে আপনার এই হবে। রাইট। তাহলে এখানে কোনো সেট অফ রুলস নেই। তাহলে দেখা যাচ্ছে যে এটা না, সম্পূর্ণ ওনার ইচ্ছার উপর নির্ভর করে। দ্যাট মিনস হি হ্যাজ বিকাম এ গড। উনি গড ভগবান। মানে এটা হচ্ছে মাফিয়া গড। হ্যাঁ, সেটাই। উনি মাফিয়া গডে এবং প্রভুতে পরিণত হয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে উনি হ্যাঁ, যেই গুরুজি নাম ধারণ করেছেন এবং উনি যেই মহাজাতক নাম ধারণ করেছেন, উনি যে ফেক আইডেন্টিটি তৈরি করেছেন, ধূম্রজাল সৃষ্টি করেছেন, এবং ওনার স্টাফদের কোনো পূর্বনির্ধারিত কোনো বেতন নেই এবং সরাসরি ওনার কাছ থেকে আসছে চিরকুট, এবং উনি যাকে ইচ্ছা যত ইচ্ছা ওনার ইচ্ছা মতো উনি বেতন দিচ্ছেন, যার কোনো সেট রুলস নেই। কোনো কোনো বোধহয় অ্যাডভার্টাইজমেন্টও হয় না বলে ধারণা করি আমি, নাকি পোস্টের জন্য? না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যেহেতু আমি একটা শিখলাম, আমার অধীনে একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল, আমি চাচ্ছিলাম যে একটা টিচারদের সেট আপ থাক। অঙ্কের টিচার 3 জন থাকবে, ইংরেজি টিচার 3 জন থাকবে। তো
ওনার পলিসি হচ্ছে 3 বছর, 5 বছর, 8 বছর পর বিদায় করো। কেন বেতন বাড়া যাচ্ছে, ওই টাকা দিয়ে 2 জন লোক রাখা যাবে। এবং আর বেতনগুলি একটা কি আসে? ছাত্র যখন একটা বেতনগুলি টিচারের আসে সাথে কোয়ান্টাম টিউনিং থেকে হয়ে না যায়, যোগ থেকে? বেতনগুলি কোয়ান্টাম থেকে না যোগ থেকে আসে? এই প্রতিষ্ঠানগুলোর সব চলে কোয়ান্টামের টাকা দিয়ে, মাটির ব্যাংকের টাকা দিয়ে, সেবামূলক টাকা দিয়ে, এগুলো যোগের টাকা দিয়ে না। Right. তাহলে দেখা যাচ্ছে যে ওনাকে তাবেদারি করা বা ওনার প্রতি প্রশ্নাতীত ভাবে আনুগত্য না রাখলে ওই ব্যক্তি ওনার চাকরি ছেড়ে দিতে বাধ্য হবেন বা ওনাকে পরোক্ষভাবে বাধ্য করার পরিবেশ তৈরি করা হবে। বাধ্য করানো হবে, রাইট, অথবা বাধ্য করানো হবে।